একটা পিওর জেন্টলম্যান, অত্যন্ত ভদ্র অমায়িক একজন লোক। আপনার দেশের এই ক্রান্তিলগ্ন অবস্থায় এমন একটা অবস্থা যে ডানে যদি সামান্য ভুল হয় গালিগালাজ শুরু, বামে গেলে সামান্য ভুল হলে গালিগালাজ শুরু। বাট একটা সেনা প্রধানের অবস্থাটা হচ্ছে এমন একটা অবস্থান যে সারা দেশের মানুষের চোখ না, শুধু পৃথিবীর অন্য দেশেরও চোখ। বাংলাদেশের শত্রু যে ভারত, তারও চোখ তার উপরে। সচিবরা এক কলমের খোঁচায়, কি বলে, বিভিন্ন সচিবালয় বিভিন্ন পদের সিভিল অফিসাররা, সিভিল প্রশাসন, তারা 54 বছর যে তাদের কলমের খোঁচায়, তাদের নীতিতে লক্ষ লক্ষ মানুষ সাফার করছে, খুন হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। এইগুলো অপরাধ কিন্তু জনগণের চোখে পড়ছে না, শুধু অপরাধ চোখে পড়ে ইউনিফর্মে। টু অ্যাডভাইস ডক্টর খলিল যে আপনি যেই কাজটা করছেন, এই যে মেজর দেলোয়ার যে কথাটা বলেছে চায়নার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথায় করিডোর, এককভাবে যুক্তরাষ্ট্রের কথায় যুক্তরাষ্ট্রকে সুবিধা দিতে গিয়ে এই করিডোরটা দিলে চায়নার বিরুদ্ধে ধারণা হবে এবং যা হবে বাংলাদেশের জন্য সুইসাইড। যে ভারত যাদের প্রতিবেশী, তাদের কোনো শত্রুর আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। যেখানে আমাদের তিন দিক ঘিরে ভারত গত 16 বছর বাংলাদেশ দখল করে নিয়েছিল, বাংলাদেশের ভিতরে এসে তারাই চালাতো, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সবই তারা চালাতো। এবং যার প্রতিবাদ করতে গিয়ে মেজর জিয়াকে জঙ্গি বানিয়ে ফাঁসির রায়ও দিয়ে দিয়েছে। তো সুতরাং আপনাকে বুঝতে হবে, এই ছাত্র জনতার সরকার আসার পরে ভারতের প্রফেসর ইউনূস ভারতের সকল কিছুকে উপেক্ষা করে তাদেরকে দূরে ঠেলে দেওয়ার কারণে ভারত সর্বাত্মক চেষ্টা করবে বাংলাদেশকে সবসময় ক্ষতি করতে। আভ্যন্তরীণভাবে তো ভারত করার দরকার নাই, আমাদের যেসব মির্জাফর আছে তারাই যথেষ্ট। আর বর্ডারে ভারত বাইরে থেকে সর্বাত্মক চেষ্টা করবে বাংলাদেশের ক্ষতি করার জন্য। এখনো ভারতের কথায় যুক্তরাষ্ট্র সরাসরি বাংলাদেশের ক্ষতি করছে না, এই কারণে যেহেতু যুক্তরাষ্ট্র জানে যে ভারতকে, বাংলাদেশকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কিছু ফায়দা লুটা এখনো বাকি আছে। এই জন্য ভারতের কথায় কিন্তু ট্রাম্প অনেক কিছু করছে না। অন্য কোনো সরকার থাকলে কিন্তু করে ফেলতো ইতিমধ্যে, কারণ যুক্তরাষ্ট্রের সব সরকারই, রিপাবলিকান হোক আর ডেমোক্রেটিক হোক, তারা সবসময় চায় বাংলাদেশের শাসন করতে ভারতের মাধ্যমে। কিন্তু এটা পুশিন চলবেই, আরো কত কিছু চলবে। পার্বত্য চট্টগ্রাম দখলের চেষ্টা চলবে, পার্বত্য চট্টগ্রাম রাষ্ট্র গঠনের চেষ্টা, এক্স্যাক্টলি। পার্বত্য চট্টগ্রাম 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি, কি দেখি নাই, অনেক কিছু বাদ পড়বে। আমি কুকি চীন, পার্বত্য চট্টগ্রামে এইটা সেটা, এই রিক্সা লীগ, তো কি লীগ বাদ দিব না। আমি মুখ দিয়ে অনেক কথা আসে, পাবলিক দেখে, তাই আমি শব্দ ব্যবহার করতে পারি না। এইগুলো হচ্ছে সবই ভারতের কাজ এবং আওয়ামীর রেখে যাওয়া কাজ। ওই যে একটা কথা বলেছি যে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগ তো মানুষ, তো এটা আমি এখন এখানে আমার কথার ভুল বুঝার সুযোগ নেই, কারণ যখনই আপনি সত্যকে বুঝবেন এবং শুনবেন তখন আপনি একটা সমাধান বের করতে পারবেন। আর যখন সত্যকে আপনি সবসময় অস্বীকার করতে চাইবেন, তখন জীবনে কোনো সমাধান বেরোবে না, আর এটার অশান্তি কখনো শেষ হবে না। এই যে আওয়ামী লীগের সমর্থক যারা 16 বছরের অন্ধ সমর্থক, অন্যায়, অত্যাচার এবং পয়সা খেয়ে, তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক, জেল খেটে যাদের ফাঁসি হোক, জেল খেটে হোক, তারা যদি কোনোদিন বেরোয় আসে ভালো মানুষ হয়ে, সেটা আসলো, সেই জন্যই তো সাজা। আর যারা জেল করার মতো কোনো অপরাধ করে নাই, তারা যদি অন্য দল মনে করে সে কোনো বড় অপরাধ করে নাই, নাম কাগজ আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ শুনেন, আওয়ামী লীগের কিছু লোক ছিল যাদেরকে আমি চিনি, বাঁচার জন্য নিজেকে বলতো আমি আওয়ামী লীগ, কারণ তাকেও তো বাঁচতে হবে। আমি কি মিথ্যা কথা বলেছি বলেন? আমি অনেক মানুষকে জানি মুজিব কোট পড়তো শুধুমাত্র তার উপরে যেন আক্রমণ না হয়, তার ব্যবসার উপরে যেন আক্রমণ না হয়, কিন্তু সে খুন খারাপিতে যেত না। মানে অনেকটা জিম্মি ছিল আসলে মানুষ, যার জন্য অনেকে জিম্মি না, সারা দেশটা জিম্মি ছিল, সেনা প্রধান থেকে আরম্ভ করে, হ্যাঁ, যারা আমরা দূরে থেকে নিরাপদ থাকতে পারতাম না, যারা মনে করেন নিজের কলিজা বিক্রি করে দিয়েছে, জেনারেল আজিজ, জেনারেল শফি, তারপরে কি বলে এটাকে, এরা হচ্ছে নিজের কলিজা বিক্রি করে দিয়েছে। জেনারেল ওয়াকার ছিলেন, উনি সারা জীবন, আমি বারবার বলছি, গালিগালাজ আমাকে করতে পারেন, জেনারেল ওয়াকারকে আমি সেই ক্যাপ্টেন অবস্থাতে ওনাকে আমি চিনি। উনি যখন মেজর ছিলেন, আমি তখন এডিসি ছিলাম, মানে জেনারেল এডিসি ছিলাম, উনি মেজর ছিলেন। আমি উনাকে চিনি, উনার শ্বশুর শাশুড়িকে চিনি। একটা পিওর জেন্টলম্যান, অত্যন্ত ভদ্র অমায়িক একজন লোক।
আপনার দেশের এই ক্রান্তিলগ্ন অবস্থায় এমন একটা অবস্থা যে ডানে যদি সামান্য ভুল হয় গালিগালাজ শুরু, বামে গেলে সামান্য ভুল হলে গালিগালাজ শুরু। বাট একটা সেনা প্রধানের অবস্থাটা হচ্ছে এমন একটা অবস্থান যে সারা দেশের মানুষের চোখ না, শুধু পৃথিবীর অন্য দেশেরও চোখ। বাংলাদেশের শত্রু যে ভারত, তারও চোখ তার উপরে। ইট ইজ নট এ ইজি জব, ইট ইজ নট এ ইজি জব। আর প্রফেসর ইউনুসের মতো নোবেল নামের আগে একটা নোবেল দিয়ে কিন্তু পার পাওয়ার মতো ওনার উপায় নেই। যে প্রফেসর ইউনুস যদি একটা অপরাধ করে, আচ্ছা নোবেল লরেট, ওইটা দিয়ে পার পেয়ে যায়। ওনার আগে কিন্তু কোনো নোবেল লরেট নাই। আর গত 16 বছরের হাসিনার অন্যায়, অত্যাচার, অপকর্মে এবং সশস্ত্র বাহিনীকে অপব্যবহার করে দেশের যেই ক্ষতি করেছে, সশস্ত্র বাহিনীকে চুপ করে রাখা হয়েছে। শুনেন, আমি ভিতরে জানি, যখন হাসিনা ক্ষমতায় ছিল, তার ক্ষমতার চরম সময়, সেই 2015, 16, 17, 18 সালেও সশস্ত্র বাহিনীর সার্ভিং কর্নেল মেজর আমাকে সরাসরি যোগাযোগ করে বলতো, স্যার আমাকে বলেন আমরা কি করবো, অস্ত্র হাতে নিব কিনা। আমি বলতাম চুপচাপ নিজের চাকরি করো। একতভাবে কোনো একত্রভাবে মানে একত্রে কোনো কিছু না করলে এটা বিফলে যাবে। এককভাবে কিছু করলে ওই যে নাম দিয়ে ফাঁসিতে জড়াই দিবে, জঙ্গি বানাই দিবে। তো হাতে গোনা 2-4টা বদমাশ ছাড়া সশস্ত্র বাহিনীর সবাই দেশপ্রেমিক এবং দে ডু দেয়ার জব, দে ডু দেয়ার অ্যাসাইন জব। বাংলাদেশের অন্য কোনো অর্গানাইজেশন নিজস্ব কাজ, আপনার সমস্ত দোষ নন্দ ঘোষ, খালি সব দোষ সশস্ত্র বাহিনীর। আর এই যে বড় বড় বদমাইশগুলো স্বাধীনতার 54 বছর পর থেকে সচিবালয়ে বসে বসে কাগজে কলমে যারা দেশদ্রোহিতা করে যাচ্ছে, সচিবরা এক কলমের খোঁচায়, কি বলে, বিভিন্ন সচিবালয়ে বিভিন্ন পদের সিভিল অফিসাররা, সিভিল প্রশাসন, তারা 54 বছর যে তাদের কলমের খোঁচায়, তাদের নীতিতে লক্ষ লক্ষ মানুষ সাফার করছে, খুন হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। এইগুলো অপরাধ কিন্তু জনগণের চোখে পড়ছে না, শুধু অপরাধ চোখে পড়ে ইউনিফর্মে। অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, দেন সবসময় মানে দেশের জন্য আপনি সবসময় নিজের প্ল্যাটফর্মেও কথা বলেন। তো আসলে সবাই তো এটা ভালো চেয়েছিল এবং ভালো হয়েছে, বাট সেটাকে নষ্ট যাতে না হয়, এখনো সময় আছে। তো আপনার কি মনে হয় এখন আসলে আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত এই এলোমেলো পরিস্থিতি থেকে একটা গোছানো পরিস্থিতিতে আনার জন্য? শেষ করবো আমি। খুব সুন্দর প্রশ্ন এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পুরো অনুষ্ঠানে। আমি সবাইকে অনুরোধ করব, ডক্টর ইউনূস সরকারকে, আমি জানি ডক্টর ইউনূস সরকারের ওনার সময় না হতে পারে, ওনার পরিধির মাঝখানে অনেকেই শোনেন এবং আমিও পাস করে দিই। আমার সবার কাছে অনুরোধ থাকবে, সশস্ত্র বাহিনীর অতীতে এবং 5ই আগস্টের পরেও কিছু ভুল আছে, যেটা আমিও নিজে বারবার বলেছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বেলা শেষে এই সশস্ত্র বাহিনী কিন্তু এই দেশের সশস্ত্র বাহিনী। এবং ডক্টর খলিলের চেয়ে কিন্তু উনি নামকা ওয়াস্তে ডিফেন্স অ্যাডভাইজার হতে পারেন, যোগ্যতা থাকুক আর না থাকুক, যোগ্যতা নাই বললেই চলে, ভালো বেশি সত্য কথা হয়। কিন্তু এই সশস্ত্র বাহিনীর প্রয়োজন আছে এই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করতে হলে। এই সশস্ত্র বাহিনীকে নিয়ে আপনারা টানা হেঁচড়া দয়া করে করবেন না। এই সশস্ত্র বাহিনীকে কাজ করতে দিন। তারা করিডোরের বিষয়টা এবং বিভিন্ন অপারেশন ভালো বোঝে, এবং আমি বুঝি যে আমি কামরুলকে ভালো করে চিনি, কামরুল হাসান পিএসও, আমি 20 লং কোর্সের, ও আমার 1 কোর্স জুনিয়র 21 লং কোর্সের, খুব ভালো করে চিনি। ও খারাপ মানুষ না, এবং বর্তমান পরিস্থিতিতে বর্তমান সরকারের পিএসও হয়ে সে এই সরকারকে সাহায্য করার চেষ্টা করেছে। কিন্তু সবার শেষে আমি আশা করি কামরুলও বুঝবে যে একক জেনারেল খলিলের নির্দেশে, আমি সবসময় যেটা বলেছি, যদি কোনো আইন বা নির্দেশ যদি দেশ বিরোধী হয়, দেশের জন্য ক্ষতিকর হয়, ইট ইজ ইয়োর জব কামরুল টু অ্যাডভাইস ডক্টর খলিল যে আপনি যেই কাজটা করছেন, এই যে মেজর দেলোয়ার যে কথাটা বলেছে, চায়নার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথায় করিডোর, এককভাবে যুক্তরাষ্ট্রের কথা, যুক্তরাষ্ট্রকে সুবিধা দিতে গিয়ে এই করিডোরটা দিলে চায়নার বিরুদ্ধে ধারণা হবে এবং যা হবে বাংলাদেশের জন্য সুইসাইড। সুতরাং আমাদেরকে চিন্তা ভাবনা করে সকলের মতামত নিয়ে, এটা একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয়, সেটাকে চিন্তা করে সেনাপ্রধান, বিভিন্ন দলের যারা আছে, ভারতের এই রয়ের লোকদের সদস্যদেরকে না, যারা বোঝে, যাদের জ্ঞান আছে, তাদেরকে নিয়ে একত্রে আলোচনা করে একটা অনেকটা জাতীয় কমিটির মতো একটা দেশের জন্য
একটা ভালো সিদ্ধান্তে পৌঁছাতে হবে, এককভাবে না। এবং সশস্ত্র বাহিনীকে দয়া করে কেউ বিতর্কিত করবেন না, কারণ সশস্ত্র বাহিনী হচ্ছে এই দেশ রক্ষার প্রথম এবং সর্বশেষ গার্ড।